নমস্কার, নিউজ কোম্পানিতে আপনাদের স্বাগত। আজকে আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলবো। ইতিমধ্যেই অনেকবার আমাদের কথার মধ্যে বিশ্বকাপ বিষয়টা উঠেছে, কিন্তু এখনও সরাসরি বিশ্বকাপে আমরা পৌঁছাতে পারিনি, কারণ রাজ্য রাজনীতি যা চলছে, যা ঘটনা ঘটছে সেইটার জন্য শেষ পর্যন্ত আমরা বিশ্বকাপের একদম ফাইনালের কাছাকাছি পৌঁছে গেছি। এখন সেমিফাইনাল হবে। সেমিফাইনালে আগে আমরা কথা বলবো বিশ্বকাপ নিয়ে। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক রূপক বসু। রূপকদা, তোমাকে স্বাগত। এবারের যে বিশ্বকাপ এবং 48টা দেশ, সেখান থেকে এই মুহূর্তে যা পৌঁছেছে সেমিফাইনাল চার, তাতে ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন। কি মনে হচ্ছে? এবং তার আগে আমি তোমায় আরেকটু বলতে বলবো যে লাস্ট যে সেমিফাইনাল দুটো আমরা মানে কোয়ার্টার ফাইনাল চারটে আমরা দেখলাম, সেইটা থেকে তোমার কি মনে হচ্ছে? যেটা মনে হচ্ছে, যেটা মানে একজন সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক যারা এটা নিয়ে কাজ করে এবং ক্রীড়াপ্রেমী হিসেবে আমি যেভাবে ভাবি ব্যাপারটাকে, আমি সবসময় ভাবি যে একটা নতুন কেউ উঠে আসবে। যেটা প্রথম কথা হচ্ছে যে এবার মানে বিশ্বকাপ কিন্তু নতুন কোনো চ্যাম্পিয়ন পাবে না। যেটা নতুন চ্যাম্পিয়ন পেলে হয়তো ভালো হতো, এটা এমনি জাস্ট ভাবনা। এটাতে তো আমার কিছু নেই, আমার কিছু করারও নেই। পেলেই বা আমার কি, না পেলেই বা আমার শেষ 2010-এ পেয়েছিল স্পেন। হ্যাঁ, আর তারপর একটা চান্স হয়েছিল 2008-এ ক্রোয়েশিয়া। একদম। এবার সেটা সম্ভাবনা নেই। তার মানে দেখা গেল যে যে দেশগুলো ডমিনেট করে সেই দেশগুলোই ডমিনেট করছে। 48 দেশের বিশ্বকাপটা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, 3টে ভেন্যুতে হলো, সবই হলো, কিন্তু আলটিমেট যে দেশগুলো ভালো নাম করা দেশ তারাই ভালো খেলছে। এবং এটা ফেয়ার এনাফ। এই যে চারটে, মানে এটা আমি বলবো খুব ডিজার্ভিং একটা চারটে দেশ বিশ্বকাপ সেমিফাইনালে খেলছে। যে কোয়ার্টার ফাইনালগুলো একটা নরওয়ের চান্স তৈরি হয়েছিল, নরওয়ে ইংল্যান্ড, কারণ ওখানে আর্লিং হাল্যান্ড বলে একজন প্লেয়ার আছে। আর একটা জিনিস ঋদ্ধি আমি বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে এবার বিশ্বকাপ যদি ভালো করে আমরা খেয়াল করি, আমরা আন্ডারডগ কিছু প্লেয়ার, উঠতি প্লেয়ার, কিছু দেশ উঠে এসছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু ভালো করে যদি আমরা দেখি তাহলে স্টাররাই কিন্তু ডমিনেট করছে। তো তার মানে এটা কিন্তু স্টার ডমিনেটেড ওয়ার্ল্ড কাপ। তার মানে নতুনত্বের আমরা কোনো কিছু দেখলাম না। যারা ভালো খেলছিল, যারা ভালো খেলছে এবং যারা ভালো খেলবে, ভালোরাই ভালো খেললো এবং ভালোরাই আলটিমেট চ্যাম্পিয়নের জায়গায় গেল। এই আপাতত বিশ্বকাপের কিন্তু প্রাথমিক আমার পর্যবেক্ষণ। তুমি যেটা বললে যে আন্ডারডগ বা সেই অর্থে নতুন কাউকে কিছু পাওয়া গেল না, যেটা পাওয়া গেল বোধহয় আফ্রিকান কান্ট্রি ভীষণভাবে কেপ ভার্দে। একদম একদম মিশরের এতটা উঠে আসা, কারণ মিশর অনেকদিন ধরে খেলছে, মোহাম্মদ সালাহের মতো প্লেয়ার আছে। সুইজারল্যান্ড মানে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো, এরকম একটা টিম, একদম কলম্বিয়াকে হারিয়ে। এবং তুমি কথার মধ্যেই বললে সেটা হচ্ছে আর্লিং হাল্যান্ডের সাথে নরওয়ে। আমি বললাম আর্লিং হাল্যান্ডের কথা, তার মানে কিন্তু আর্লিং হাল্যান্ড একা নরওয়েকে টানছে না, পুরো টিম ওভারঅল ভালো খেলছে। এবং এই ম্যাচটা যদি, যে ম্যাচটা আমরা দেখলাম ইংল্যান্ডের সঙ্গে, সেটা যদি মানে নরওয়েও জিতে যেতে পারতো, এমন নয় যে ইংল্যান্ড ওয়ান সাইডেড ম্যাচ জিতেছে না। তার মানে সেটা এক্সট্রার মধ্যে খেলাটা পৌঁছেছে। সম্ভবত একজন একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন, তার নাম জুড বেলিংহাম। একদম একদম। যে প্রশ্নটা তুমি করছিলে যে এই আফ্রিকানদের কথা, আমি সেটার প্রসঙ্গেই আসছি। তোমার প্রশ্নটা শুনি, তারপর আমি বলতে পারবো যে আফ্রিকানদের নিয়ে তুমি বোধহয় কোনো জিজ্ঞেস করছি। আমি বলছিলাম যে নতুন উঠে আসার মধ্যে এবারে যেটা বার্তা পাওয়া গেছে, সেটা বোধহয় সব থেকে বেশি আফ্রিকা এমনি লাস্ট কয়েক বছর ওয়ার্ল্ড কাপে বেশ ভালো ফলাফল করছে। কারণ লাস্টবার আমরা দেখেছিলাম মরক্কোকে, একদম সেমিফাইনালিস্ট। তা আগেরবারও বেশ কিছু দল এসেছিল, সেনেগাল থাকে, কখনো সেনেগাল, কখনো ক্যামেরুন, নাইজেরিয়া, ঘানা, আইভরি কোস্ট, প্রত্যেকে আছে। কিন্তু এবারে সব থেকে বড় চমক হচ্ছে কেপ ভার্দে। আমি জানতো না যে এই দেশটা, আমরা খেলা সাংবাদিকতা করি, আমরাও খুব আগে, তার আগে খুব জানতাম না কেপ ভার্দে সম্পর্কে। একটা দেশ, ঠিক আছে, তারা যে ফুটবলটা খেললো এবং আর্জেন্টিনার সঙ্গে, মানে আমি তো বলবো আর্জেন্টিনা, তুমি ভাবো স্পেন থেকে শুরু করো, স্পেনকে আটকালো। ভোজিনিয়া একটা 41 বছরের প্লেয়ার, এবং তার মা প্রথম খেলায় ভিসার জন্য আসতে পারেনি। আমি তো বলবো আমরা এখানে বাঙালিরা, ভারতীয়রাও হয়তো, আমরা তো বিশ্বকাপ খেলি না। আমরা না বিশ্বকাপে যে যাই যা বলুক, আমরা রোমান্টিসিজমটা খুঁজি যে এই বিশ্বকাপে আমার তো কোনো স্টেক নেই,
কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, জার্সি কিনছে, পতাকা লাগাচ্ছে, ঝগড়া করছে, কেউ ব্রাজিল, এখন স্পেনের সাপোর্টার হয়ে গেছে, এখন অন্যান্য সাপোর্টারও খানিকটা বেড়ে গেছে। আমি পার্সোনালি ইটালির সাপোর্টার, আগাগোড়া ইটালির সাপোর্টার। মানে আমি প্রথম মালদিনি না মালদিনি না, আমি প্রথম বিশ্বকাপ দেখছিলাম 1986 সালে, বুঝিনি কিছু, 86 সালে বোঝার মতো আমার বুদ্ধি ছিল না, 90 থেকে দেখা শুরু করি। সাপোর্ট তো কেউ যখন সাপোর্ট করে তখন না খুব একটা যুক্তি দিয়ে তো করে না। আমি 82 সালে, মানে আমি 82 সালের বিশ্বকাপ আমি দেখিনি, জন্মে গেছি, আমি দেখিনি, আমার যা বয়স ছিল তখন আমার 3 বছর বয়স ছিল, আমি বুঝতে পারিনি, জানতামই না। 86 সালে প্রথম টিভিতে দেখি, তো আমার জেঠু ছিলেন, আমি জেঠুকে বললাম যে আগেরবার বিশ্বকাপকে চ্যাম্পিয়ন হয়েছে, বললো যে এরকম ইটালি, তাহলে আমি ইটালির সাপোর্টার। কে ভালো প্লেয়ার? পাওলো রসি, আমি পাওলো রসির সাপোর্টার। তো 86-তে পাওলো রসি খেলেননি, তো ওই যে আমি ইটালির সাপোর্টার হলাম, তো তার জন্য আমি ইটালির সাপোর্টার। তারপরে সেখানে ইটালিতে বাজ্জো এসছে, স্কিলাচি এসছে, টোটি এসছে, দেল পিয়েলো এসছে, পিল্লো এসছে, অন্য হিসেবে আমি বলছি সাপোর্ট। তুমি যদি দেখো তোমার জীবনে সাপোর্ট করা যে কোনো, হ্যাঁ মানে আমি নিজস্ব খুবই স্পেনের সাপোর্টার। এবার আমার স্পেনের সাপোর্টার হওয়ার আগে কিন্তু ওই ছোটবেলা থেকে যেরকম হয় না, ব্রাজিল আর্জেন্টিনার বিষয়টা ছিল। তারপরে 8 সালে তুমি বড় হচ্ছে, থেকে বেশি নজর কেড়েছিল মানে তুমি যেটা বললে, আমার 98 জিনেদিন জিদান, ওই একটা লোক অসম্ভবভাবে একটা মানে ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে, ম্যাচ জেতাতে পারেন। মানে মারাদোনার পর ওয়ান ম্যান আর্মি, মানে একজনের উপর বেস করে একটা দল জিততে পারে, বিশ্বকাপ জিতছে, এটা আমরা ওই দেখেছিলাম। আর তারপর দেখলাম গতবার মেসিকে, যেটা এবারও আমরা জানি না কি হতে চলেছে। এখানে একটু ডিফার করব তোমার সাথে, কারণ মেসির সাথে ডেফিনেটলি মেসি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, কিন্তু তার সাথে দি মারিয়ার মতো একটা প্লেয়ার আছে। অবশ্যই মানে দি মারিয়া সে গোল করে পেনাল্টি দিয়েছে প্রথম, সেটা তাই নয়, দি মারিয়া হচ্ছে এই সময়কার শ্রেষ্ঠ যারা প্লেয়ার তাদের মধ্যে অবশ্যই একজন। অবশ্যই আমি তখনকার থিয়েরি ওয়ারিকে ধরেই বলছি, একদম তবু দি মারিয়া যেন খানিকটা। তোমার স্পেনকে সাপোর্ট করা কেন? তার মানে তুমি স্পেনের সাপোর্টার হওয়ার কারণ হচ্ছে রাউল, আচ্ছা, তারপর জাভি ইনিয়েস্তা, আচ্ছা মানে তখন রাউল, জিনেদিন জিদান, ফিগো, এই ইউরোপিয়ান গ্রুপটা তখন ওরা সম্ভবত, এবং তারপর একসাথে ওরা খেললো রিয়াল মাদ্রিদ, যার জন্য আমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার হলাম, বার্সেলোনা না হয়ে রিয়াল মাদ্রিদ। এইটাই একটা গ্লোবালাইজেশন যখন হলো, মানে আগে তো খুব বেশি ক্লাব ফুটবল দেখা যেত না, এই যে ক্লাব ফুটবল থেকে এখন না সাপোর্টটা এরকম ভাগ হয়ে যায়, যেটা আমরা আসছিলাম যে আফ্রিকান ফুটবলের উন্নতি। একটা জিনিস বলা হতো যে আফ্রিকানরা যদি তাদের যদি বুদ্ধিটাকে কাজে লাগাতে পারে, ওদের যেহেতু ওরা মানে জন্মগতভাবে ওদের চেহারাটা খুব ভালো হয়, ওরা ফুটবল বিশ্ব কন্ট্রোল করতে পারবে। তো আলটিমেট তুমি দেখো 4টে টিমের মধ্যে একটা আফ্রিকান টিম নেই তো। এই যে এত কটা তুমি টিমের নাম বললে, যেটা আমরা আলোচনা একটু অন্যদিকে চলে গেলাম, যে কেপ ভার্দে আমাদের একটা রোম্যান্টিক দিয়েছে, ভোজিনিয়া সেই প্লেয়ারটা তার মা খেলা দেখতে পাচ্ছে না 41 বছরের, এই একটা ব্যাপার। সিডনি, হ্যাঁ একদম। তো তারপর এক সময় আইভরি কোস্টে রোগবা ছিল, এবার যেসব টিমগুলো এসছে কঙ্গো, ঘানা, তুমি যদি দেখো যে তুমি ভালো করে, মরক্কো সেমিফাইনাল খেলেছে, মরক্কো বড় টিম, হাকিমি বড় ক্লাবে খেলে, পিএসজিতে খেলে, কিন্তু মানে ওটাও বোধহয় সেই একইভাবে যে ইউরোপিয়ান খুব লাগোয়া কাছাকাছি একদম সেই হিসাবে, একদমই তাই, যে তাদের কালচার কিন্তু স্পোর্টস কালচার, ফুটবল কালচার কিন্তু ইউরোপিয়ান ঘরানার। এই যে মিশরের কথা তুমি বললে, সেটার মধ্যেও কিন্তু একটা ইউরোপিয়ান ঘরানার ছাপ আছে। বাকিটা হচ্ছে তুমি যেটা বললে কঙ্গো, সেনেগাল, এই যে দেশগুলো, আমি বলছি তোমার যে কথাটা বলছিলাম, যে আজকে দেখো আমি না অবাক হয়ে গেছিলাম, আমি ভাবলাম যে আচ্ছা এই কথাটা বলা হচ্ছিল, আরও তো ডেভেলপ করছে কৃষ্ণাঙ্গ, মানে যারা আফ্রিকান টিম, তাহলে তারা কেন টপ 4-এ আসতে পারছে না, তারা কেন চ্যাম্পিয়ন হতে পারছে না? এই বছর বিশ্বকাপটা দেখতে দেখতে সবাই আমরা মানে দেখছি, খেয়াল করবে, আমার মনে হয় আর্জেন্টিনা বাদ দিয়ে প্রত্যেকটা দলে কৃষ্ণাঙ্গ প্লেয়ার আছে। আমি জাপানের গোলকিপার কৃষ্ণাঙ্গ। আমি আস্তে আস্তে তুমি দেখো না, আমার এই যে সেমিফাইনাল হচ্ছে, আমার 3টে, আমি আর্জেন্টিনাটাকে বাইরে রাখছি, তার বাইরে 3টে টিমের 3টে মেন প্লেয়ার, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, লামিন ইয়ামাল। তুমি দেখো তাদের অরিজিন হচ্ছে আফ্রিকান। তার মানে তুমি যেটা বলছো আফ্রিকানরা শুধু দেশ ওয়াইজ ভালো খেলছে তা না, সারা বিশ্বব্যাপী কিন্তু ডমিনেট করছে। মানে আমাদের ওই সেই গানের লাইন মনে পড়ে যাচ্ছে যে ওরা আমাদের গান গাইতে দেয় না, নিগ্রো হয় আমার পল রোবসন, এই যে ওই যে একটা
এগুলো তো একটা রোমান্টিসিজম, হুম হুম যে তুমি শুনছো, তোমার মনে হচ্ছে যে বেসিক্যালি কি, যে পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক মানুষ, তারা খেলতে পারছে। আমি জানি না কে কীভাবে দেখে, আমি টেকনিক্যাল অ্যাসপেক্টে যাচ্ছি না, টেকনিক্যাল অ্যাসপেক্টে তুমি যেওই না, কারণ ইউরোপিয়ান ফুটবল যে লেভেলে খেলা হয় সেই দেখার চোখই আমাদের তৈরি হয়নি। মানে আমি যদি আমাদের জীবনযাত্রার সাথে রিলেট করি, ঠিক, কিন্তু আমরা বিশ্বকাপটা দেখি কি ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য। তুমি বলো এক কথা যে বিশ্বকাপ ফার্স্ট আসলেই আমার মনে আসে যে রাত জাগবো, এখন তো ভোরে মানে রাত জেগে সকালটাও জেগে যাবো, সকাল জেগে তারপর আমরা ঘুমোতে যাবো। তো এই ব্যাপারটা তো ওখানে তো আমরা কিছু মানে রূপকথার জিনিসই দেখতে চাইবো। তুমি যেটা বলছিলে কেপ ভার্দের কথা, আফ্রিকানদের কথা, এরকম ক্যারেক্টার না হলে তো বিশ্বকাপ দেখার কোনো মানেই হয় না। ভীষণ মেথডিক্যাল হলে তুমি কেন দেখবো? এক্স্যাক্টলি। এর সাথে আমি আরেকটা জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ অফ মেসি এখনো খেলছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুকা মডরিচ, নেইমার মানে হ্যাঁ সম্ভবত বয়সের ওয়াইজ নয়, কিন্তু ও নিজেই জানিয়েছে যে সে বলে দিয়েছে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তার বাবা বলেছে যে তুমি খেলো, কিন্তু আমার মনে হয় না, এবং তার খেলা পারফরমেন্স অনুযায়ীও সে নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে বলে আমার মনে হয় না। এবং আরও আছে মেক্সিকোর ওচোয়া, একদম মাঝখানে খেলার মাঝখানেই নিয়ে নিল আর কি, খেলার মাঝখানে নিল। এবং হামেস রদ্রিগেজ আছে, নুয়েফ, একদম নুয়ার নিয়ে নিল, বয়সও হয়েছিল। মানে এদের মধ্যে রোনাল্ডো সব থেকে বেশি বয়সের, তার থেকে বোধহয় ছোট মডরিচ এবং নুয়েফ, তারপর বাকিরা। এই যে এতজন বয়স মানে প্লেয়ার সরে গেল, মানে একটা চমৎকার আমার একটা সিন ছবি মনে এসছে, সেটা হচ্ছে রোনাল্ডো যেদিনকে হারলো, মানে বেরিয়ে গেল লাস্ট, স্পেনের কাছে হারলো, ইয়ামাল আর রোনাল্ডো দুজনকে আলিঙ্গন করে। এটা একটা স্বপ্নের দৃশ্য, যে রোনাল্ডো তার শেষ বিশ্বকাপ খেলছেন এবং মাঠ ছাড়ছেন, তার সাথে যিনি জড়িয়ে ধরেছেন, রোনাল্ডো ফার্স্ট বিশ্বকাপ যখন খেলেছে তখন সে জন্মায়নি। একদম, এটাও একটা রোমান্টিসিজম, একদম রোমান্টিসিজম। এটা একটু দুর্ভাগ্যের রোনাল্ডোর জন্যে। এবং যদি আমি মানে এইখানে আমি যে কথা বলছিলাম যে আমি মেসির ফ্যান নই, আই এম নট বিগ ফ্যান অফ মেসি। কারণ নই এই কারণেই, কারণ মেসি তো তৈরি করা যাবে না, মেসি চাইলেও আর একটা মেসি তৈরি করতে পারবে না, সে তার মধ্যে ওই ব্যাপারগুলো নিয়েই সে জন্মেছে। তো কিন্তু রোনাল্ডো তৈরি হওয়া যায়, মানে সে নিজেকে খেটে 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 তৈরি করেছে। দেখো শ্রমিক মানুষ, লড়াকু মানুষ, তার তো সেটাই তো আমাদের আদর্শ বা প্রেরণা হওয়া উচিত, যে তোমার প্রতিভা, আমি লিখে রোজগার করি, তো আমি যদি 5000 বছরও লিখি, আমি রবীন্দ্রনাথের মতো লিখতে পারবো না, সেটা তো পারবো না, তাহলে সেটা তো আমার ইস্যু নয়। বরং আমি যদি বেটার এমন একজনকে আমি ফলো করব, আমি যার মতো লিখতে পারবো, যার কাজটাকে ফলো করতে পারবো। প্রতিভাকে অনুসরণ করো তুমি, কিন্তু প্রেরণা করতে হয় এমন লোককে যাকে আমি সামনে দেখতে পাচ্ছি। মেসি একটা অন্য গ্রহের মতো খেলা, কিন্তু আমি তোমায় বলছি মেসির বিউটিটা এই বিশ্বকাপে আমার কেন ভালো লাগছে, 39 বছর বয়স, বিশ্বকাপের আগে ও কি করলো, এই যে রোনাল্ডো যে জিনিসটা করলো আগেরবার বিশ্বকাপের পরে, যে রিয়াল ছাড়লো, তারপর ইন্টারে গেল, আরও এদিক ওদিক গেল, সৌদি গেল, এই যে মেসি কিন্তু খুব ফোকাসড ছিল, সে কিন্তু ইন্টার মায়ামি চলে গেল PSG থেকে, ভালো করে ভেবে দেখো। হ্যাঁ, তো রোনাল্ডো তো তখন আল নাসরে আসছে। হ্যাঁ, রোনাল্ডো কিছু মানে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, কিছু মানে একটা জায়গায় ফোকাস থাকেনি। আচ্ছা, মানে তুমি বলছো যে মধ্যখানে আবার ম্যানচেস্টার ইউনাইটেড এই যে এত কিছু করলো, সেটা তার প্রফেশন, সে পয়সার জন্য যা ইচ্ছে করুক। আমি বলছি আমি জানি না রোনাল্ডো কী করেছে, আমার সাথে তো রোনাল্ডোর কথা হয়নি, মেসিরও কথা হয়নি, সে কী মেন্টালিটি নিয়ে করেছে আমি জানি না, কেউই জানে না। কিন্তু আমি বলছি একটা লোককে দেখে শিখতে হয় কেন। মেসি কিন্তু ফোকাস ওই সময় বলা হচ্ছিল, যেহেতু পরের বার ওয়ার্ল্ড কাপটা মেসির কাছে সারা পৃথিবী ছিল, লিওনেল মেসি পৃথিবীর যেখানে খেলতে চাইবে সেখানে খেলাবে, এবং তার এরকম মানে ফর্ম, সে চলে গেল হচ্ছে একটা ইন্টার মিয়ামির মতো একটা জায়গায়, পয়সা ফ্যাক্টর। কিন্তু মেসির জন্য তো আরও পয়সা থলে নিয়ে বসেছিল, তখন বলা হচ্ছিল ওই বিশ্বকাপের পরেই, তা মনে হয়েছিল তো ওই বিশ্বকাপের পর মেসি আর ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলবে না, যার মানে আর্জেন্টিনার হয়ে খেলবে না। কেউ ভাবতে পারেনি 4 বছর বাদে 39 বছরের মেসি এটা খেলবে এবং মানে প্রায় চ্যাম্পিয়ন করার জায়গায় নিয়ে চলে যাবে।
এবং আমরা ভেবেছিলাম যে আগেরবার যে বিশ্ব চ্যাম্পিয়ন টিমটা হয়েছিল সেই টিমটা এরা দুর্দান্ত ডেভেলপমেন্ট হবে, যার মধ্যে মেসি থাকবে, মেসি একটু খেলবে, নামবে একটু পরের দিকে, দেখা গেল মেসিকে এখনো টানতে হচ্ছে। তো এই মেসি বল রেডি করে দিচ্ছে, তারপর আলভারেজ মিস করছে, তারপর আবার মেসি সেটাকে ফলো করেছে, গোল করছে। তো এই হচ্ছে ব্যাপার। না, টিম খারাপ নয়, কিন্তু আমি বলতে চাইছি যে এই যে রোনাল্ডোর সঙ্গে যে তফাৎটা হয়ে গেল, রোনাল্ডোকে দেখে কখনো মনে হয়নি যে রোনাল্ডো 90 মিনিট আগের সেই খেলার ইন্টেন্সিটির জায়গায় আছে। তার মানে সে হয়তো সেভাবে তার ফর্ম নেই, বলবো অনেক দিনই ফর্ম নেই। তার মানে কিন্তু মেসি ফোকাসড হয়ে কিন্তু এই জায়গাটা রেখেছে। মেসি জানে মেসিকে এতটা খেলা খেলতে হবে, তার খেলা দেখে মনে হচ্ছে না লুকা মদ্রিচ 90 মিনিট খেলার জায়গায় ছিল না। লুকা মডরিচ, যার জন্য আমি দেখেওছি এবারে ও অ্যাটাকিং মিডফিল্ডের বদলে ডিফেন্সিভ মিডফিল্ড বেছে নিয়েছে। ওটা তো আমার জায়গা না, ওটা তো দরকার নেই আমার। ও নিচে জানে যে আমার কাছে ওই দম নেই যে আমি ওইটা কমপ্লিট করতে পারবো, একদম। আমি দলকে সাপোর্ট করবো বলে আমি নিচে নেমে গেলাম, একদম একদম নিচ থেকে খেলবো, খেলা তৈরি করার যতটা স্কোপ আছে আমি নিচে থেকে করব, উঠবো না বেশি। কিন্তু দেখো মদ্রিচকে, আমি তো অ্যাটাকিং মিডফিল্ড, মেসি যদি আজকে বলে যে আমি মেসি খেলছি, আমি সাইড ব্যাকে খেলছি, তোমার তো মেসি সাইড ব্যাকে না সার্ভিসটা দরকার নেই। মদ্রিচকে তো আমরা আমার গত বছরই মদ্রিচকে দেখে মনে হয়েছিল যে মদ্রিচ আর সেই জায়গায় নেই। এবার একটা লেগাসি, একটা হয়তো টিমের সিনিয়রিটি, একটা ওইরকম ক্যারেক্টার থাকলে ওরা উজ্জীবিত হয়। মদ্রিচকে ঠিকঠাক ইউজ করা হয়েছে, কিন্তু আমার মনে হয় রোনাল্ডোকে একটু বেশি ইউজ করা হয়েছে। রোনাল্ডোকে না টিমের মানে ওই ডাগ আউটে একটু মোটিভেটার হিসেবে, বা ঠিক আছে প্রথম 60 মিনিট খেললো বা পরের দিকে নামানো হলো, কিন্তু যা শুনি, যা পড়ি আর কি, এগুলো পড়েই জানা, এ তো আমাকে কেউ মানে কানে কানে খবর দেবে না, অন্য কাউকে দিতে পারে, আমায় তো দেয় না কেউ, যে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ তার ততটা ব্যক্তিত্ব নেই যে সে রোনাল্ডোকে সেভাবে ইউজ করতে পারবে। একটা ম্যাচেতে আমরা দেখলাম যেটা তুলে গনজালো মোস্কানাওয়ালা, ওইটা অনেক ফ্যাক্টরেবল। ওইটা যদি লাস্ট ম্যাচটাতেও হয়তো করতে পারতো, আমি জানি না, মানে লাস্ট ম্যাচে তো নেপোয় মানে দইয়ের মতো স্পেন জিতেছে, এটা বলতে আমার কোনো অসুবিধা নেই। এই ম্যাচটা ভালো খেলেছে, সেই ম্যাচটা অনেক ভালো খেলেছিল, ভালো খেলেছিল। আসলে পর্তুগালে আমার যেটা মনে হয়েছিল, এটা তুমি আর বেটার বলে, মাঝমাঠ কি সমস্যা হলো, মানে পর্তুগালের মাঝমাঠ তো ওয়ান অফ দ্য বেস্ট মাঝমাঠ ছিল এবারে, তাই মনে হয়েছিল। ব্রিটানিয়া, পেছনে নুনো মেন্ডেস, এদিকে বার্নার্ডো সিলভা, ব্রুনো, এত ভালো ভালো প্লেয়ার একদম। তো এইটা কি ফলস খেলো বলে আমার কেন জানি না মনে হলো, একটা তো স্ট্র্যাটেজি, একটা তো ছক করে নামে টিম। আমার মনে হয় কখনো মনে হচ্ছে রোনাল্ডো নিজের বিতর্ক হলো, রোনাল্ডো নাকি বল পাচ্ছে না, না বলের জায়গায় তুমি দেখবে যেখানে মেসি গোলের কাছে পৌঁছে যাচ্ছে, এটাতে বল তো মেসিকে ফলো করছে না, মেসি তো বলকে ফলো করছে, বা যে গোলগুলো যে এই যে হাল্যান্ড, তার মানে তুমি গোলের গন্ধ পাচ্ছ, সেই তো তত বড় প্লেয়ার যে সারা পৃথিবী জানে যে মেসিকে মার্ক করতে হবে, তা মেসির অপোনেন্ট জানে না, তারপরও মেসি সেখানে পৌঁছে যাচ্ছে, সে ওই জন্যই তো মেসি। যেটা এভাবে সব থেকে বেশি চমৎকার লেগেছে এমবাপে, এক্সেলেন্ট। এত মানে প্রথমবার আমি এমবাপেকে মানে আমার এবার দেখে আরো ভালো লাগছে, টিমটাকে লিড করছে। এক্স্যাক্টলি, টিমটাকে লিড করছে, টিম ম্যান একরকম, অ্যাজ এ লিডার হ্যাঁ আরো পরিণত এমবাপে। মানে আরেকজন বোধহয় তুমি বলবে আরেকটু একটা জিনিস ধরেছি, সেটা হচ্ছে লিসে। একদম একদম এইটা নিয়ে তুমি যদি বলো, মানে লিসে, এমবাপে, ডেম্বেলে, এই যে খেলাটা সেমিফাইনাল, মানে বিশ্বের সেরা অফেন্সের সাথে সেরা ডিফেন্সের খেলা। স্পেন অবশ্যই ভালো অফেন্সও, কিন্তু আমি বলছি তুমি যদি দেখো ক্লিন শিট ছিল আগের ম্যাচ অবধি, মানে কোয়ার্টার ফাইনাল আগে অবধি ওরা ক্লিন শিট ছিল, সিমন রয়েছে, কুবার্সি রয়েছে, এই যে ওদের ডিফেন্স অর্গানাইজেশন, আর তার সঙ্গে এমবাপে সামনে, পেছনে কে, দেমবেলে, লিসে, আর হচ্ছে দুয়ে আবার দুয়ে যদি মানে দুয়েও রেগুলার টিম, রেগুলার নয়, দুয়ের মতো রেগুলার খেলতে পারছে না। তো অলিজে হচ্ছে ওদের মানে আমি বলবো নিউক্লিয়াস। দেমবেলে 2025 সালে ভাবো, রোনাল্ডো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, এমবাপেরা খেলছে, তাতে দেমবেলে ব্যালন ডিওর হয়েছে, তার মানে সে কী লেভেলের প্লেয়ার। এইরকম একটা, এবং ফুটবলটাও চমৎকার ফুটবল খেলছে, মানে বলটা নিচে রেখে, ওই বলে না ফ্রান্স কবিতার দেশ, কবিতার মতোই ফুটবলটা খেলছে। এবং বিশ্বকাপের আগে যখন প্রতিক্রিয়া আসছিল, ইভেন মেসি, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল যে সম্ভাব্য মানে ফেভারিট কে, তা প্রত্যেকের সম্ভাব্য ফেভারিটে কিন্তু ফ্রান্স আছে। কিন্তু আমার ভালো লাগছে এই এমবাপেকে, যে এমবাপে কিন্তু টিমটাকে লিড করতে পারছে, এইটা একটা বড় ব্যাপার। এমবাপের বয়স কম, 28 চার ডাম পেয়ে গেছে,
ইয়ামাল অনেকটা কম বয়সী, আমি জানি না মানে, কিন্তু খুব ইয়ামাল interesting। ভবিষ্যৎ ডেফিনেটলি হয়তো একটা কিছু করতে পারে, একদম। সম্ভাবনা তো অবশ্যই আছে যদি নষ্ট না করে ফেলে। মানে নষ্ট না করে ফেলে মানে বৈভব সূর্যবংশী ক্রিকেটের যা যা করবে ইয়ামালও তাই করবে। ইয়ামাল অবশ্য একটা ইউরো কাপ দিয়ে রেখেছে। এটা একটা, আসলে এটা বলার কারণটা অন্য একটা। নিকোর আবার ফিরে আসাটা আমার কাছে একটা পজিটিভ, কারণ ও মাঝে ও যেভাবে শুরু করেছিল ইউরোতে সেই ইন্টেন্সিটিটা একটু কমে গেছিল লাস্ট ম্যাচে, সেটা আবার লাস্ট ম্যাচে সেটা দেখা গেছে। আমার ওকে বেশি ভালো লাগে। আমার সন্দেহ হয় না যে এই ব্রাজিলে বেশ কিছু প্লেয়ার ছিল, রবিনহো ছিল, তারপরে জেলে আছে এখন, জানো, ভাবতে পারো। এক্স্যাক্টলি, মানে আদ্রিয়ানো, হ্যাঁ, কত সম্ভাবনাময় প্লেয়ার, কিন্তু এবার নিজেদের রাখতে পারলো না। তো সেই জন্য মানে এই লেভেলে এই সময় যাই না, এটা নেইমারও তাই, মেসি, রোনাল্ডো, নেইমার হচ্ছে মানে, কিন্তু মেসি নেই আর রোনাল্ডো যে জায়গায় পৌঁছে গেছিল নেইমার বোধহয় পৌঁছাতে পারলো না। আমি সেটাই বলছি, তারপর মেসি, রোনাল্ডো, নেইমার, ওদিকে হচ্ছে ফেডেরার, নাদাল, জকোভিচ। ফেডেরার, নাদাল চলে যাওয়াতে জকোভিচ, হ্যাঁ এবার উইম্বলডনেও তাও সেমিফাইনালেও পৌঁছেছে, 24টা তো গ্র্যান্ড স্ল্যাম জিতেছে, তাহলে ওদের জায়গাটা তো এরই নেওয়া উচিত ছিল। এমবাপেরা উঠে এলো। আর একটা লোকের কথা না বললে অন্যায় হবে, তার নাম হচ্ছে হ্যারি কেন এবং ইংল্যান্ড। অবভিয়াসলি হ্যারি কেন কিন্তু তুমি যদি লাস্ট 7-8 বছরে দেখো, দুটো ইউরো ফাইনালিস্ট, আগের বার বোধহয় কোয়ার্টার ফাইনাল অব্দি ইংল্যান্ড গেছিল, খুব কনসিস্টেন্ট একজন প্লেয়ার। সব থেকে ইন্টারেস্টিং লাগে টটেনহামে ও টটেনহামকে টেনেছিল একদম। এখন বায়ার্নে এসেও খানিকটা মানে ওইটাই ও একা টানতে হতো, এখানে এসে যেন আরো পরিপূর্ণতা এখানে পাচ্ছে। লিসেকে পেয়েছে পাশে। অবাক হন, আমি আজকে এখানে বলে গেলাম যে ইংল্যান্ড যদি চ্যাম্পিয়ন হয়ে যায়, এবং আমার সব কিছু দেখে শুনে যদি তুমি আমার প্রেডিক্ট করতে বলো বিফোর সেমিফাইনাল, আমি বলবো ইংল্যান্ড চ্যাম্পিয়ন। তার মানে আর্জেন্টিনা সেমিফাইনাল হারছে। আর্জেন্টিনার লাস্ট কয়েকটা ম্যাচ কিন্তু সেই দর্শকরা যা ইচ্ছে বলতে পারেন, মেসি সাপোর্টার বেশি, কিন্তু এটা আমার অবজারভেশন। হ্যাঁ, প্রেডিকশন, অবজারভেশন না প্রেডিকশন। না সেটা খানিকটা অবজারভেশনও তুমি যদি বলো সেটা ভুল হবে না, কারণ লাস্ট 3টে ম্যাচ মানে কেপ ভার্দে, ইজিপ্ট এবং সুইডেন ম্যাচ, 3টে ম্যাচে আর্জেন্টিনার পারফরমেন্স, মানে বিশেষত মিশর ম্যাচে, ইজিপ্ট ম্যাচে লাস্ট 15 মিনিট, তার বাকি কিন্তু নেই। সুইডেন তুলনায় মিশরের থেকে হয়তো ডাউন বলতে পারবো কিনা আমি জানি না, ডেফিনেটলি এই কোয়ার্টার ফাইনাল সুইজারল্যান্ড হয়তো না, ওটা ওয়ান সাইডেড, হ্যাঁ, কিন্তু তাদের সাথেও পারফরমেন্স খুব, প্রথম গোলটা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা ঝিমিয়ে গেল। এটা জানি না, মানে ভালো প্লেয়ার তো খারাপ তো মানে এক্সপেক্ট করা হয়েছিল অনেক বেটার গোল করার জায়গা ছিল, অপশন ছিল, কিন্তু এখন কি হয় মানে ওই লেভেলে একটা খানিকটা মেসিকে, এটা মানে ব্লেসিং ফর ডিসগাইজ যে মেসি গোল করেনি না, আমি বলছি মানে মেসি গোল করিয়েছে এটাতে। হ্যাঁ, মানে এই যে মেসি গোল করছে, টিমের 9টা গোল 8টা গোলই মেসির বা 10টা গোলের মধ্যে, এটা খুব এক সময় ভালো, কিন্তু যেদিনও গোলটা দিতে পারবে না, গোল মানে তো একটা রিফ্লেক্স, তো প্রত্যেকেই গোল করতে চায়, কেউ গোল না করতে চায় না, কিন্তু এটা রিফ্লেক্স, তার মানে তা সে গোল করছে। এবার তুমি তখনই তত ভালো টিম যখন তুমি পারছো না আরেকজন গোলটা করে দিচ্ছে। একটা টিমে যত বেশি স্কোরার থাকবে, আলটিমেট তো গোল করার খেলা, যত বেশি স্কোরার থাকবে সেই টিমে তত বেশি ভালো। এই যে মেসি নির্ভরতা থেকে বেরোনো, এটা আমি বলবো এদের জন্য মানে ছাপে বড় আর কি, যে মেসি মানে একটা ধারণা হয়ে গেছে না যে গোলটা মেসি করে দেবে, কিন্তু যদি মেসি না পারে তাহলে ফলস লাইন স্পেনে, হ্যাঁ মানে সেটা তো করতে হবে। তো আর্জেন্টিনার ওই জায়গাটা, আর্জেন্টিনার ডিফেন্সটা একটু খেলতে হবে তোমাকে, কিন্তু ইংল্যান্ডের সাথে জুড বেলিংহাম আছে, হ্যারি কেন আছে। এবং ইন্টারেস্টিংলি আমার মধ্যখানে ভালো লাগছিল না, মানে লাস্ট কিছু খেলায় ভালো লাগছিল না, কাল এই শেষ দিন যখন কোয়ার্টার ফাইনালে খেললো চমৎকার লাগলো সাকাকে তো আমরা, তুমিও নিশ্চয়ই দেখেছো, আন্ডার 19 আমরা এখানে দেখেছি সাকাকে, এগুলো দেখে দুঃখ লাগে, এগুলো দেখে আন্ডার 19 আন্ডার 17 শাখাকে আমরা এখানে কলকাতার মাঠে দেখেছি, চমৎকার ভাবে দেখেছি, এবং তখনই আমাদের মনে হয়েছে অনেকেরই যে এই প্লেয়ারটা ইংল্যান্ডের ওয়ান অফ দ্য ফিউচার। তো ফাইনাল হয়েছিল স্পেন ইংল্যান্ড, তো সেই ফাইনালটা হওয়ার সম্ভাবনা আছে, টেকনিক্যালি তো আছেই, টেকনিক্যালি সেই, হ্যাঁ মানে
আবার অঙ্কের বিচারে তো আছে, অঙ্কের বিচারে আছে, আবার রেড রোজ ভার্সেস হোয়াইট রোজও হতে পারে। হতেই পারে মানে ভীষণ ফ্রান্স ইন্টারেস্টিং। তবে ইংল্যান্ড। হ্যাঁ, ফুটবলে যেগুলো আমরা চাই, প্রচুর ক্যারেক্টার, প্রচুর তারকা, ভালো ফুটবল, সবকটারই সম্ভাবনা আছে, কিন্তু সেমিফাইনালে আছে। কাজে বিশ্বকাপ কিন্তু ট্রাম্পের দেশে বিশ্বকাপ, যারা গেছেন তারা বুঝবেন, প্রচুর টিকিটের দাম, প্রচুর অনেক কিছু, কিন্তু আলটিমেট ফুটবলটা জিতছে। তুমি যখন ট্রাম্পের কথা তুললে তখন ট্রাম্পের দেশ সবই ঠিক, শেষ কথা ট্রাম্প আগে না ফিফা আগে, কারণটা আমি বলছি, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো খানিকটা। বা রেড কার্ড তুলে নেওয়া কোনো একজন রাষ্ট্রপতি বা রাষ্ট্রনায়কের নির্দেশে হতে পারে, বিশ্ব ফুটবলে এরকম কোনোদিন হয়েছে? তো মিশর সেটা দেখিয়েওছে গোলের পর, মিশর সাথেই খেলা ছিল তো বোধ হয়, হ্যাঁ তাই না, বেলজিয়াম। বেলজিয়াম, সরি, লুকাকুরা তো তারপর ওইভাবে সেলিব্রেটও করেছে ওকে দেখিয়ে। হ্যাঁ মানে ট্রাম্প তো যা করছে তাতে বিশ্বকাপটা নিজের দিকেও নিয়ে চলে যেতে পারে, সে তো বিশ্বকাপ দিতে আসছেও বোধ হয়, মানে রেড কার্ডটা তুলেই আলটিমেট তাই করলো। এবার ব্যাপারটা হচ্ছে সে বিশ্বকাপ দিতে আসছে, কিন্তু দিনের শেষে কি জানো তো, বিশ্বকাপটা যদি ট্রাম্প তুলে দেয়ও, কাকে দেবে? নয় ইয়ামাল, নয় এমবাপে, নয় মেসি, নয় মেসি, বলে আমি ওরা ক্যাপ্টেন, সবাই ক্যাপ্টেন নয়, ইয়ামাল ক্যাপ্টেন, কিন্তু আমি বলছি এই রকম লেভেলে হাতে দেবে। তো আলটিমেট কে দিল সেটা, কতবার বিশ্বকাপ কে দিয়েছিল তুমি মনে রাখতে পারবে না, বা পেলের সময় একটা জুয়েলারি মেকআপ কারা দিতেন মনে রাখতে পারবে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কার কে তুলে দিয়েছিলেন আমরা সেটা নিয়ে চর্চা করতে যাই না। যার হাতে বিশ্বকাপটা থাকে সেটাই আসল। মানে ট্রাম্পের দেশে ট্রাম্প যতই তুলে দিন বা সামনে আসুন বা ছবি তুলুন, কে তুললো সেটাই কিন্তু, সেই দিকেই কিন্তু সারা বিশ্ব, সারা মানুষ তাকিয়ে, এবং সেটাই ইতিহাসে থেকে যাবে। তো তুমি বলছিলে না এক্ষুনি যে এই যে বালোগানের রেড কার্ড তুলে দেওয়া, এই ধরনের জিনিস তো থাকবে। ভিআর নিয়ে বিতর্ক হচ্ছে, ভিআর নিয়ে প্রচণ্ড বিতর্ক হচ্ছে, এবং রেড কার্ড ইস্যুর জন্য ইউরো বোধহয় সমস্ত কান্ট্রিগুলো যা করেছে তাতে বোধহয় ইনফ্যান্টিনো এগেনস্টেই কেস হচ্ছে, বা এই জাতীয় একটা কিছু ঘটনা চলছে। করতে তো হবেই, কারণ এটা কি মানে ইয়ার কি হচ্ছে, তুমি যা ইচ্ছে করতে পারো, যদিও তুমি পৃথিবীর অধীশ্বর হওয়ার চেষ্টা করছো সেটা তো, কিন্তু খেলা এমন একটা বিষয় না, বা খেলা না, যে কোনো পারফরমেন্স, সেখানে পারফরমেন্সই শেষ কথা বলে না। তাছাড়া ফুটবল, একদমই, তাছাড়া ফুটবল বোধহয় পৃথিবীর সব থেকে বড় যেটা রাজনৈতিক খেলাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ফুটবলের সাথে রাজনীতি একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত। একদম। এই তো আর্জেন্টিনা আর ইংল্যান্ড, এবার দেখো না তোমার এইটা নিয়ে, ফকল্যান্ড ওয়ার, এটা নিয়ে আবার একটা অনেক দিন পরে হবে, কিন্তু ভালো, মানে মিশরের ইজিপশিয়ান পতাকা তুলে নেওয়া হচ্ছে, এই তো হবে। আমি তোমায় বলছিলাম না যে এইগুলো আমাদের মনে থাকে, এগুলো মনে থেকে যাবে, মানে কিন্তু আলটিমেট একটা খেলোয়াড়চিত লড়াই, স্পোর্টসম্যানশিপ, মানে সব মিলিয়ে মিশিয়ে, রাজনীতি, রোমান্টিসিজম, ভালো পারফরমেন্স, বিতর্ক থাক, ট্রাম্পও থাক, একটা জীবনে তো সবই থাকে, একটা তো মানে বুফেতে তো সব রকম খাবারই থাকবে, তো এও থাক, সবসময় সব ভালো হলে তো মানে ভালোটাও আলাদা করে বোঝা যাবে না, তো থাক, ট্রাম্পের থাক, বালোগানের রেড কার্ড, ভিআর বিতর্কটা থাক, একটা গোল নিয়ে আর্জেন্টিনার বিতর্ক হয়েছে। আমি একটু জাস্ট বলে রাখি, এই বিতর্কটায় এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয়, প্রত্যেকটা গোলের পর কিন্তু ভিআর দেখা হচ্ছে, কিছুটা থামিয়ে দেখা হচ্ছে, যেটা মনে হচ্ছে আগে একটা বড় ফাউল হয়েছে, যদি নাও হয় সেই অ্যাটাকটা কিন্তু পুরোটাই দেখা হচ্ছে। এটা কিন্তু হঠাৎ যে ওই ম্যাচটাতেই হয়েছে তা নয়। না, নরওয়ে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালেও নরওয়ে গোলটা হবার পর দেখানো হয়েছে, একদম, তাতে গতি আটকে যাচ্ছে, হচ্ছে, কিন্তু আবার দেখো জাস্টিস, যত টেকনোলজি বাড়বে তাতে হয়তো স্বতঃস্ফূর্ততা একটুখানি তো ধাক্কা খাবেই। আমারও মনে হয় যে ওই বিউটিটা নষ্ট হচ্ছে, যেটা হাইড্রেশন কি হাইড্রোজেন ব্রেক না কি ব্রেক হচ্ছে, ওয়াটার ব্রেক হিসেবে, কিন্তু আলটিমেট দেখো একটা টিম 45 মিনিট খেলে, ওখানে ওরকম গরম, সেটাও তো বুঝতে হবে। অবশ্যই। তো সব মিলিয়ে মিশিয়ে চলছে আর কি, যুগ যেরকম চলছে আমরাও চলছি তার সাথে। আজকে ফার্স্ট সেমিফাইনাল, কালকে সেকেন্ড সেমিফাইনাল, কাকে এগিয়ে রাখছো সেইটা দিয়ে শেষ করব। আমি স্পেন না ফ্রান্স? ফ্রান্স। আর্জেন্টিনা না ইংল্যান্ড? ইংল্যান্ড। মানে তোমার কথা অনুসারে যা হচ্ছে, তাহলে রেড রোজ ভার্সেস হোয়াইট রোজ হতে পারে। দেখা যাক, আমরা চোখ রাখবো। ধন্যবাদ রূপকদা। আমরা ফাইনালে আগে আরেকবার তোমার সাথে কথা বলবো, তখন টেকনিক্যালি দেখা যাবে রূপকদার কথা অনুসারে রেড রোজ ভার্সেস হোয়াইট রোজ, নাকি আর্জেন্টিনা উঠবে, মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপে সে আবার ফাইনাল খেলবে, নাকি ইয়ামাল যে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে সে পৌঁছবে ফাইনালে। দেখা যাক, চোখ রাখুন।
আমরা সঙ্গে থাকছি।